দর্শকদেরও শোনালাম। অরূপদা, আপনি শুনলেন সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আপনিও কিছুদিন আগে এই দলীয় মুখপাত্রের পদ থেকে পদত্যাগ করেছেন। এই কথাগুলো শুনে কি মনে হচ্ছে, এগুলো কি আপনারও মনেও ঠিক একই এই ধরনের প্রশ্নগুলো ছিল? না, দেখুন, আমার প্রেক্ষিতটা একটু ভিন্ন ছিল। আমি পুরসভার যে অ্যাকাউন্টস কমিটি, সেখান থেকে ছেড়ে এসেছি, কারণ দীর্ঘদিন অ্যাকাউন্টস কমিটি কোনো কার্যত ফাংশনিং ছিল না। এবং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে যেখানে আমি কোনো কন্ট্রিবিউশন করার জায়গায় নেই, সেখানে পদ আঁকড়ে বসে থাকাটা অর্থহীন। আর মুখপাত্র পদটা ছাড়ার পেছনে অন্যতম কারণ যে মুখপাত্রর কাজ হচ্ছে, ধরুন, সংবাদ মাধ্যমে গিয়ে দলের বক্তব্য রাখা বা পার্টির প্রচার কর্মসূচিতে গিয়ে মানুষকে অ্যাড্রেস করা। তো মানুষ যদি আমাদের বক্তব্য গ্রহণ করত, তাহলে তো মানুষ আমাদেরকে ভাবে ভোটে হারাতো না। মানুষ যখন রায় দিয়েছে ভোটে হেরে গেছি, তারপরে আমরা ডিলিউশনে থাকতে পারি যে আমি ভোটে হারিনি, আমি জিতে গেছি, এরকম কথা বলতে পারি, তাতে বাস্তবটা বদলায় না। 2021-এ যখন জিতেছিলাম, মুখপাত্র হিসেবে সেটা যেরকম আমার ভালো লাগা ছিল, সেই গর্বটা যেরকম ধারণ করেছি, 24-এ যখন আমরা 22 থেকে সাংসদ বেড়ে 29 হয়েছি, তখন যেরকম সেই ভালো লাগার গর্বটা ধারণ করেছি, তাহলে আজকে খারাপ লাগা যেটা, মানে হেরে যাওয়ার যে যন্ত্রণাটা, সেটা যদি ধারণ করতে না পারি, আজকের হারটাকে যদি স্বীকার না করতে পারি, তাহলে আগের জিতগুলো মিথ্যে হয়ে যায়। এবং যেহেতু মানুষ আমাদের রিজেক্ট করেছেন, ইন দ্য সেন্স অফ আমাদের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন, তাই আমার মনে হচ্ছে যে এই পদ আঁকড়ে বসে থাকার কোনো অর্থ হয় না। নতুন যারা আসছে তাদের জন্য জায়গা ছাড়ো। আর আজকের ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষিত। দেখুন, আমি তো আইনসভার সদস্য নই, বিধায়ক নই, কিন্তু আমি দুই প্রতিনিধির বক্তব্য আপনারা দেখালেন। ঘটনাচক্রে সন্দীপন আমার অভিন্ন হৃদয় বন্ধু। আমরা দুজনে একসাথে কলকাতা পুরসভায় আজ থেকে 11 বছর আগে প্রবেশ করেছি, এবং ও কর্পোরেট ব্যাকগ্রাউন্ড থেকে, আমিও কর্পোরেট ব্যাকগ্রাউন্ড থেকে। পুরসভায় আপনারা সহকর্মী। প্রথম দিনের মানে দুইজন একসাথে মানে খাবার শেয়ার করা, টিফিন শেয়ার করা বন্ধু আমরা। ঋতুর সাথেও দীর্ঘদিনের আলাপ। ঋতু ভালো বক্তা, বহু সভা সমিতি একসাথে করেছি। ওদের বক্তব্যের কিন্তু একটা সারবত্তা আছে। এটা ঠিক যে একজন দলীয় কর্মী হিসেবে, যেহেতু আমি এখনো দল ছাড়িনি, আমার একটা জায়গায় বক্তব্য থাকতেই পারে যে এই আলোচনাটা দলে কি জানানো হয়েছিল, এবার সেটা ওরা বলতে পারবেন যে ওরা দলকে জানিয়েছিলেন কিনা। যে দলকে না জানিয়ে আগেই আপনি কেন বিধানসভায় গেলেন। কিন্তু ওদের বক্তব্যটাও তো একেবারে ফেলে দেওয়ার নয়। যে 6 তারিখের মিটিং এর রেজলিউশন বলা হচ্ছে, 6 তারিখে তো এই নিয়ে কোনো আলোচনা হয়নি। 6 তারিখের মিটিং এ বলা হয়েছিল সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্ট্যান্ডিং ওভেশন দিতে, কিন্তু 6 তারিখের সভায় কে লিডার অফ অপোজিশন হবেন, কে চিফ হুইপ হবেন, কে ডেপুটি লিডার হবেন, এই নিয়ে সেই সভায় কোনো আলোচনা হয়নি। 19 তারিখে যখন তারা যান, 19 তারিখে তারা সই করেন, কিন্তু 19 তারিখে তো সইটা তারা করেছিলেন অন্য কারণে, তারা তো আরেকটি মিটিং এ গিয়েছিলেন। তাহলে যে 6 তারিখের মিটিং এর কথা বলে, 6 তারিখের মিটিং এ যারা সই করেছিলেন তাদের তো এজেন্ডা রেজলিউশনে সেটা বলা হয়নি। এবং ইন্টারেস্টিংলি 6 তারিখের মিটিং এ দেখলাম ক্যানিং পূর্বের যিনি বিধায়ক বাহারুল ইসলাম, তিনি 6 তারিখে মমতা ব্যানার্জির বাড়ির মিটিং এ আসেননি। তার একটি অন্য কাজ ছিল, তিনি ক্যানিং পূর্বে তার নিজের বাড়িতে ছিলেন, এবং তার মোবাইল টাওয়ার থেকে শুরু করে, এবং তিনি নিজে স্বীকার করেছেন, অ্যাডমিট করেছেন। সম্ভবত মহেশতলার বিধায়ক সুভাষিস দাস, দুলাল দাসের পুত্র, কস্তুরী দাসের সন্তান, তিনিও অ্যাডমিট করেছেন যে তিনি, এবং অরূপ রায় হাওড়ার, তিনিও অ্যাডমিট করেছেন, অরূপ রায় প্রাক্তন মন্ত্রী, মমতাদি ক্যাবিনেটের মন্ত্রী, তিনিও অ্যাডমিট করেছেন তিনি তো ওই মিটিং এ ছিলেন না। তাহলে যদি 6 তারিখের মিটিং এ আমি না থাকি, তাহলে আমি কি করে 6 তারিখের মিটিং এ প্রস্তাবকের ভূমিকায় বা ওখানে ওই প্রস্তাবকই তো, কারণ লিডার অফ অপোজিশন হিসেবে এই বিধায়ক দল তারা প্রস্তাবনা করছেন যে আমাদেরকে এখানে জমা দিতে হবে। এবং ঘটনাচক্রে দেখুন 30 জন বিধায়ক হলেই কিন্তু লিডার অফ অপোজিশন হয়, সেখানে এখানে যে সাইন রয়েছে 30-এর থেকে অনেক বেশি। তাহলে এই অতিরিক্ত সাইনগুলো, এইটা হচ্ছে একেবারে ওই হট্টমেলা চালানোর মতো একটা, এটা তো বিধানসভা, বুঝতে হবে এটা আইনসভা। এখানে নির্বাচিত বিধায়করা আইন প্রণয়ন করবেন। তো যারা আইন প্রণয়ন করবেন, প্রথম থেকেই যদি আইন ভাঙার দিকে একটা ঝোঁক থাকে, তাহলে তো একটা প্রশ্ন চিহ্ন উঠবে। আমি তো ঋতব্রত বা সন্দীপন যে প্রশ্ন তুলেছে, নিশ্চিতভাবে এই প্রশ্নটা ওরা পার্টির মধ্যে প্রথমে তোলা উচিত ছিল। আমি তুলেছে কিনা আমি জানি না, যেহেতু আমি বিধায়ক দলের প্রতিনিধিদের মধ্যে নেই বা সেই সদস্য নই। যদি ওরা না তুলে থাকে, তাহলে নিশ্চয়ই একটা বলার জায়গা আছে, তোমরা দলের মধ্যে এই প্রশ্নটা প্রথমে তোলা উচিত ছিল। কিন্তু দলের মধ্যে প্রশ্ন তুললেও এটা তো সত্যি কথা, এটা তো ওরা তো সংবিধানের শপথ নিয়ে ওরা বিধায়ক হয়েছে। তার মানে আমার ফার্স্ট রেসপন্সিবিলিটি থাকবে টুয়ার্ডস দ্য কনস্টিটিউশন। আমার প্রথম দায়বদ্ধতা থাকবে সংবিধানের প্রতি, যার শপথ নিয়ে
আমি বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হচ্ছি, তাহলে আমি বলবো এক্ষেত্রে অন্তত ওরা নিজেদের দায়বদ্ধতা পালন করেছেন। একই সাথে সাথে পার্টির জায়গা থেকে এটাও বলবার আছে যে ওরা তো জিতেছে ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট হিসেবে নয়, নির্দল হিসেবে নয়। মমতা ব্যানার্জির সিম্বল, মমতা ব্যানার্জি ওদের হয়ে প্রচার করেছেন, তার ডিভিডেন্ডই ওরা বিধায়ক হয়েছে। সেক্ষেত্রে ওদের পার্টিকে জানানোটা উচিত ছিল, সেটা যেরকম পার্টির মত। আবার একই সাথে সাথে যখন একজন বিধায়ক হয়ে যান, তিনি শুধু আর দলের বিধায়ক থাকেন না, তিনি সংবিধান মেনে সংবিধানের শপথ নিচ্ছেন। কনস্টিটিউয়েন্সি যে ভোটার মানে যিনি তাকে ভোট দেননি, বিরোধী দল, তিনি তো তারও বিধায়ক, এবং শপথটা তো নিচ্ছেন ওই কনস্টিটিউয়েন্সির সমস্ত মানুষের রিপ্রেজেন্টেটিভ হিসাবে। সেই জায়গা থেকে আমার মনে হয় এখানে দুটো জিনিস, একটা হচ্ছে দলীয় অবস্থান, দলীয় অবস্থান থেকে তারা ঠিক করেছেন কিনা সেটা তারা উত্তর দেবেন যে তারা জানিয়েছিলেন কিনা। কিন্তু যদি নৈতিক অবস্থান বলেন, আমি বলবো নৈতিক অবস্থান থেকে একজন অ্যাজ এ পার্লামেন্টেরিয়ান নন, এখানে মানে নির্বাচিত আইনসভার সদস্য হিসেবে, বিধায়ক হিসেবে, আমি বলবো সংবিধান অনুযায়ী তারা কাজ করেছেন। এবং এখানে সব থেকে সন্দেহের যে জায়গাটা প্রথম থেকেই তৈরি হয়েছিল সেটা হচ্ছে যে রেজলিউশন বুকের ছবি একটু আগেও আমরা স্ক্রিনে দেখাচ্ছিলাম, অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সব দেখেছেন, সেখানে ব্লক লেটারে বা ইংরেজিতে বড় হাতের অক্ষরে, মানে এইটা তো 6 তারিখের মিটিংয়ে যারা ছিলেন না তারা বলছেন যে যারা ছিলেন না তারা তো রয়েছেন, এবং অনেকগুলো সই, একটু আগে আমরা সেটা দেখাচ্ছিলাম যে ব্লক লেটারে তো কেউ মানে স্বাক্ষর করতে পারেন না, এটা তো খুব একটা স্বাভাবিক ঘটনাই নয়। এটা একটা ফ্যালাসি হচ্ছে, এটা আমি যতটুকু মানে সাংবাদিক সম্মেলনে দেখলাম যে তৃণমূল কংগ্রেসের অপর বিধায়ক কুণাল ঘোষ, যিনি রাজ্যের মুখপাত্র বটে, কুণালদা এটাকে ব্যাখ্যা করেছেন যে এভাবে যে প্রথমে তারা নাম লিখেছিলেন ক্যাপিটাল লেটারে, তারপরে কনস্টিটিউয়েন্সি নাম্বার, মানে ধরুন আপনার এই দূরদর্শন ভবন যে টালিগঞ্জ বিধানসভার মধ্যে, টালিগঞ্জ বিধানসভার কনস্টিটিউয়েন্সি নাম্বার 152, ধরুন নাম অমুক পাপিয়া অধিকারী এখান থেকে জিতেছেন, পাপিয়া অধিকারী ক্যাপিটাল লেটারে লেখা হলো, কনস্টিটিউয়েন্সি নাম্বার 152 টালিগঞ্জ এসি, তার পাশে তার সই। আমি সেটা তর্কের খাতিরে ধরেও নিতে পারি যে ক্যাপিটাল লেটারে তারা নাম লিখেছেন, কিন্তু যে 3 জন বিধায়ক অন্তত, কিন্তু এখানে আমি শেষ করি, যে 3 জন বিধায়ক তারা সিআইডির যখন টিম গিয়েছিল তারা ভিডিওগ্রাফি করেছেন, অন রেকর্ড তারা স্বীকার করেছেন যে তারা সেখানে ছিলেন না, তাহলে তাদের সইটা 6 তারিখের ডেটে কে করল? এখানে হ্যাঁ, এবং এখানে এই যে আপনি কুণাল ঘোষের যে যুক্তিটা দিলেন, তিনি তার কথা বলেছেন মুখপাত্র যদি দলকে ডিফেন্ড করবেন সেটাই খুব স্বাভাবিক, কিন্তু আপনি যদি পাতাটা দেখেন, আমি একটু যদি আরেকবার স্ক্রিনে দেখানো যায় তাহলে আমাদের দর্শকদেরও বুঝতে সুবিধা হবে। পাতায় 3টে সে অর্থে একটা রুল টানা একটা যেরকম এক্সেল শিট হয়, সেখানে প্রথমে নাম, তারপরে হচ্ছে আপনি যেটা বললেন একদম ঠিক, যে বিধানসভার নম্বর এবং বিধানসভার নাম, এবং তারপরে কিন্তু সইয়ের আর কোনো আলাদা জায়গা নেই, সেখানে ডেট রয়েছে, এবং ডেট প্রত্যেকেই কিন্তু 6 তারিখের ডেট দিয়েছেন ডান দিকে, মাঝখানে তাদের বিধানসভার নাম রয়েছে এবং বাঁদিকে নাম রয়েছে। এবার যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে এরকম ভাবে আগে থেকে কারা কারা মানে ওয়ান কাইন্ড অফ অ্যাটেন্ডেন্স শিটের মতো যদি ব্যাপারটা হয়ে থাকে, এই যে যেটা দেখতে পাচ্ছেন, বাঁদিকে নাম, তারপরে হচ্ছে বিধানসভার নম্বর এবং বিধানসভা এবং ডান দিকে ডেট, ওখানে কিন্তু সই নেই। আমি যদি ধরেও নিই যে এটা অ্যাটেন্ডেন্স শিট, তাহলে এটা কেন বিধানসভায় জমা দেওয়া হলো যে সম্মতিপত্র? তার মানে কুণালদা যে কথাটা বলেছেন সেটা এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে না, নয় একদম, তাহলে অন্য কোন শীট আছে কি? কিন্তু এটা তো আপনারা বিধানসভার রেকর্ড থেকে এটা পেয়েছেন, অবশ্যই বিধানসভা সচিবের দপ্তর থেকে এটা দেওয়া হয়েছে, কারণ যেহেতু এটা অফিশিয়ালি এটা এফআইআর করা হয়েছে, সিআইডি কে এই লিস্টে দেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবে সংবাদ মাধ্যমের কাছে এটা সম্প্রচারিত হয়েছে। তার মানে এখান থেকে এটা প্রমাণিত। দেখুন, কেউ হয়তো নাম ভুল করে সে প্রথমে ক্যাপিটালের নাম লিখেছে, সেটা আমি তর্কের খাতিরে ধরেই নিচ্ছি, কিন্তু আমার বক্তব্য যেই স্পেসিফিক 3 জন, অর্থাৎ বাহারুল ইসলাম, শুভাশিস দাস, অরূপ রায়, ক্যানিং পূর্ব, মহেশতলা এবং আমাদের মধ্য হাওড়া 3 বিধায়ক, তারা নিজেরা অ্যাডমিট করেছেন যে তারা ওখানে প্রেজেন্ট ছিলেন না, সেই মিটিং এর দিন তারা কালীঘাটে উপস্থিত হননি। তারা 6 তারিখের ডেটে তারা সাইনটা করলেন কি করে? এইটা তো বেসিক যে ডেমোক্রেটিক এথিক্স, সেই ভায়োলেশন অফ এথিক্স হচ্ছে। আজকে আমি দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে আমার এটা খারাপ লাগতেই পারে যে ওরা কেন আগে গিয়ে স্পিকারকে জানালো, কেন আগে দলকে জানালো। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ওরা আগে দলকে জানিয়েছে। দলকে জানালে কি গণতান্ত্রিক যে এথিক্যাল জায়গাগুলো, ভ্যালুস গুলো, সেই যে ভ্যালুসের জন্য আমরা তো বহু সময় বিজেপির সমালোচনা করেছি, আমরা বহু সময় কংগ্রেসের সমালোচনা করেছি, সিপিএম এর সমালোচনা করেছি, যারা আইন কানুন মানে না। তাহলে আমি কি উদাহরণ সেট করছি? আমি কোন আইন মেনে কাজ করছি? আর এটা তো পার্লামেন্ট, এটা তো মানে বিধানসভার লেজিসলেচারের প্রথম জায়গাতেই যদি আমি এই রকমের বাইপাস করার মানসিকতা থাকে, তাহলে সেটা কি করে সাংবিধানিকভাবে গৃহীত হবে? আমি তো বলবো এক্ষেত্রে অন্তত স্পিকার কোনো ভুল করেননি। এক্ষেত্রে স্পিকার যতক্ষণ না এই বিষয়টার ফয়সলা হচ্ছে ততক্ষণ স্বাভাবিকভাবে লিডার অফ অপোজিশন ডিক্লেয়ার করতে পারবেন না। সেই জটিলতাটাই রয়েছে। এবং অরূপদা যেরকম বলছিলেন যে
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, আমরা তাদের পক্ষেও কথা বলছি না, তাদের বিপক্ষেও কথা বলছি না, কিন্তু তারা যেটা ঘটিয়েছেন সেটা বাস্তব, সেটা সকলের চোখের সামনে রয়েছে। তারা চিঠি লিখে জানিয়েছেন এবং সেই চিঠি লেখার জন্যই তাদেরকে এক প্রকার মানে বহিষ্কৃত হতে হলো, সাসপেনশন নয়, সরাসরি দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এবং বহিষ্কারের যে চিঠিগুলো আজকে দেওয়া হয়েছে তাদের কাছে পৌঁছেছে, সেগুলো আমরা একটু স্ক্রিনে দেখাবো। সেই ছবিটা স্ক্রিনে দেখছেন যে একদম সন্দীপন সাহা, এন্টালির বিধায়ক, তাকে, এবং সেই চিঠিগুলোতে কিন্তু এই কথাই লেখা হয়েছে যে তাদের বিভিন্ন আচরণ বা তাদের বক্তব্য সেটা দল বিরোধী, দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে, তাই তাদেরকে দল থেকে ইমিডিয়েট এফেক্টে বহিষ্কার করা হচ্ছে। এখানে অরূপদা আরেকটা বিষয় যেটা একটু জানতে চাইবো, এই যে বারবার মিটিংগুলোর কথা হচ্ছে, 6 তারিখের বৈঠক, 19 তারিখের বৈঠক, গত 31 তারিখ রোববার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, কালীঘাটের বাড়িতে বৈঠক ছিল, সেখানে আমিও নিজে যখন কভার করতে গেছি, আমি দুপুর থেকে মোটামুটি সন্ধ্যে অবধি 17 জন বিধায়ককে, মানে বাই নেম যাদেরকে দেখেছি ঢুকছেন বা বেরোচ্ছেন, আমরা ধরে নিচ্ছি তার আগে অনেকেই বলছেন যে 20-21 জন ছিলেন, কিন্তু এই যে 80 জন বিধায়ক, আমি আজকের ডেটে 2 জন নেই এবং দিলীপ মণ্ডল তিনি গ্রেপ্তার হয়েছেন, 3 জন ধরে নিই সেই অর্থে। যদিও গতকালের মিটিং এবং 6 এবং 19 তারিখের মিটিং এর সময় আজকের এই 2 জন তারাও ছিলেন, সেক্ষেত্রে 79 জন বিধায়ক। তাদের মধ্যে এই যে বারবার 20-21 জন বিধায়ক উপস্থিত হচ্ছেন, এবং আমরা দেখছিলাম যে কিছুদিন আগেও দলের পক্ষ থেকে সম্ভবত এই হারের পরে 4 তারিখের পরে একমাত্র যে প্রকাশ্য কর্মসূচি হয়েছে শিয়ালদা স্টেশনের বাইরে, সেখানে কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, এরকম 2-4 জন কয়েকজনকে বিধায়ককে আমরা দেখতে পেয়েছিলাম, বাকিদের দেখতে পাইনি। তাহলে কি এই যে 79 জন 75 জন বিধায়ক, তারা কি মমতা বন্দ্যোপাধ্যায় বা এই মুহূর্তে তৃণমূলের যে এস্টাবলিশমেন্টটা রয়েছে, দলের গঠন যেটা রয়েছে, যে গঠনতন্ত্র রয়েছে, তার উপর ভরসা রাখতে পারছেন না, তাই তারা বারবার এই বৈঠকগুলো এড়িয়ে যাচ্ছে না, মানে অন্য পিছনে অন্য কোনো কারণ রয়েছে? দেখুন, আমাদের দলের সবচেয়ে খারাপ সময় গেছে 2004 থেকে 2006। 2004-এ তৃণমূল কংগ্রেস একটা সাংসদের দল হয়ে গিয়েছিল। 2006-এ প্রথমে আমরা বিরোধী দলও হতে পারিনি, কারণ তখন 2006 বিফোর ডিলিমিটেশন এই অংশটা আবার ঢাকুরিয়া বিধানসভার পার্টির মধ্যে পড়তো। সেই সময় সৌগতদা ঢাকুরিয়া বিধানসভা হেরে যান, 29 হয়, পরে বনগার বাই ইলেকশনে 30 হয়, পরে বিরোধী দলে স্বীকৃতি পায়। সেই সময়ও তৃণমূল কংগ্রেস কোনো মিটিং ডাকলে মমতাদির বাড়ি তো দূর, রাস্তা উপচে পড়তো, ঠিক, কারণ নেতারা কেউ পিঠ দেখিয়ে পালিয়ে যায়। তৃণমূলের সমস্যা আমার যেটা মনে হয়, আমি তো মমতা ব্যানার্জির মানে ইভ্যালুয়েশন করার ধৃষ্টতা বা যোগ্যতা আমার নেই, তিনি মানে তাকে দেখে রাজনীতিতে আসা। মমতাদিকে সত্যি, মমতাদি তো মাস লিডার, এটা তো অস্বীকার করে লাভ নেই, কিন্তু মমতা ব্যানার্জির 15 বছরের শাসনকালের পরে আজকে ধরুন 80টা বিধায়ক তৃণমূলে, তো এখন ওর বাজার খারাপ নয়, 80 জন কোনো কম নয়। আপনি যদি আগের বিধানসভায় দেখেন, সেটাই বিজেপির কতজন ছিল, আমি সেটাই বলছি। ধরুন 29টা লোকসভার এমপি, রাজ্যসভা মিলিয়ে প্রায় 36, 37, 40-এর কাছাকাছি এমপি আছে তৃণমূলে। তাহলে ভাবুন, এবং বিভিন্ন, আপনিও যেরকম কলকাতা পুরসভার কাউন্সিলর, বিভিন্ন পুরসভা, তাদের পঞ্চায়েত, জেলা পরিষদ, গুচ্ছ গুচ্ছ রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি ভাবুন যে মমতা বন্দ্যোপাধ্যায় সভা ডাকছেন, সেখানে অধিকাংশ বিধায়ক গড় হাজির। কেন? কারণ সিলেকশন প্রসেস। আপনার সিলেকশন প্রসেস কোথায়? আপনি ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিন গেলেন, আমি নিজেই বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বলেছিলাম যে হ্যাঁ, অভিষেক আজকে রাস্তায় নামলে হয়তো লোকে দুটো কটূক্তি করবে, লোকে হয়তো হেকেল করবে, এবং তাই হয়েছে, অভিষেক মার আক্রান্ত হয়েছেন। কিন্তু ও যদি রাস্তায় নেমে দাঁড়িয়ে লড়াই করে, তবে তো আগামীর নেতা হবে। শাসক থেকে তো নেতা হওয়া যায় না, বিরোধী থেকে মার খেলে তবে সে নেতা হয়। মমতা ব্যানার্জি বিরোধী অবস্থায় মার খেয়েছিলেন বলেই মমতা ব্যানার্জি নেত্রী হয়েছেন, ময়দান ছেড়ে পালাননি। কিন্তু আজকে বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সোনারপুরে গেলেন, সোনারপুরের যিনি টিকিট পেয়ে ভোটে দাঁড়ালেন, এর আগের টার্মে বিধায়িকা ছিলেন সেই অভিনেত্রী, তিনি কোথায়? তিনি পালিয়ে গেছেন, তিনি অভিষেক ব্যানার্জির পাশে দাঁড়ালেন না। এবং যিনি ওই সোনারপুর, সেটা যাদবপুর লোকসভার মধ্যে, তার যিনি সাংসদ, তাকেও তো কোথাও দেখা যায়। তাহলে আপনারাই দেখুন, এরপরে ধরুন চুচুড়া, অসিত মজুমদার কালকে অ্যারেস্ট হলেন কেন? অভিষেক মার খেয়েছে, আক্রান্ত হয়ে প্রতিবাদ করছেন, তিনি অ্যারেস্ট হয়েছেন, যে কোনো কারণে হোক তিনি অ্যারেস্ট হয়েছেন, তিনি তো মাঠে। চুচুড়ায় যিনি টিকিট পেলেন, অসিত মজুমদারকে টিকিটটা দেওয়া হলো না, যিনি টিকিট পেলেন তিনি একদিনের জন্য চুচুড়া যাননি কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য। আজকে বরানগরে আরেকজন অভিনেত্রী, তিনি যখন ভোটে হেরে গেলেন, হারার পরে কর্মীদের পাশে ন্যূনতম সময়টুকু থাকবেন না? তিনি আবার প্রফেশন নিশ্চয়ই ফিরে যেতে পারেন, প্রত্যেকের প্রফেশন আছে, কিন্তু ন্যূনতম কর্মীদের পাশে দাঁড়ানো, আসলে দলটা হয়ে গিয়েছে শুধুমাত্র কম্পাউন্ডার আবৃত। আসলে
তৃণমূল কংগ্রেস যদি একটা রোগী হয়ে থাকে, আমি জানি আমার শরীরে রোগ হয়েছে, আমি জানি ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু পরামর্শ পেলে ডাক্তারবাবু আমাকে ওষুধ দেবেন, সেই ওষুধ আমার রোগ সেরে যাবে। ডাক্তারবাবুর নাম মমতা ব্যানার্জি, রোগীটার নাম তৃণমূল কংগ্রেস। কিন্তু ডাক্তারবাবু চেম্বারের বাইরে কয়েকটা কম্পাউন্ডার ঘুরঘুর করতো, যে কম্পাউন্ডার গুলো কেউ মমতা ব্যানার্জির ডান হাত, কেউ বা হাত, কেউ সহযোগিত অজুহাত ছিল, যাদের ছাড়া মানে ডান কান বাকান ছাড়া আপনি মমতা ব্যানার্জি সিঙ্গেল ছবি তুলতে পারতেন না। একটা ছবি তুলতে গেলে 3টে মাথা পেছন থেকে এসে উকি মারতো, 4টে মাথা উকি মারতো। আজকে সেই কম্পাউন্ডার গুলো সবার আগে পালিয়েছে। আর দলের এই ভয়াবহ অবস্থার জন্য দায়ী সেই কম্পাউন্ডার রাজগুলো, যেগুলোর উপর বিশ্বাস করে মমতা ব্যানার্জি দল চালিয়েছিলেন। আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মার খাচ্ছেন, কোনো কম্পাউন্ডার সেখানে যায়নি। আজকে মমতা ব্যানার্জির বাড়িতে যে বিধায়করা যাচ্ছেন না, 2004 সালে যখন একজন সাংসদ, তখনও মমতা ব্যানার্জির বাড়ি উপচে পড়তো, কারণ নেতারা কেউ পিঠ দেখিয়ে পালায়নি। আজকে ওই কম্পাউন্ডার মার্কা নেতাগুলো, যেগুলো সামনে 4টে ভিভিআইপি গাড়ির কনভয়, পেছনে 5টা কনভয়, 2জন সিকিউরিটি, সেগুলো সবার আগে পালিয়েছে। সাধারণ কর্মীরা মার খাচ্ছে, দুর্ভাগ্য। আজকে তাদের পাশে দাঁড়ানোর মতো সেই নেতৃত্ব নেই। 80 জন এমএলএ এর মধ্যে 19 জন আসছে। ঠিক। অরূপদা, অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। অরূপদা ঠিক যেখানে শেষ করলেন, সত্যি মানে তৃণমূল কংগ্রেসের দিক থেকে দেখতে গেলে যে অবশ্যই এই মুহূর্তে তাদের একটা দুর্দিন, সে অর্থে তারা ক্ষমতা থেকে চলে গেছে। কিন্তু অরূপদা যে উদাহরণ দিচ্ছিলেন যে এর আগেও যখন তৃণমূল কংগ্রেসের এই ধরনের অবস্থা হয়েছে বা এর থেকেও খারাপ অবস্থা হয়েছে সংসদীয় রাজনীতির বিচারে, কিন্তু তখন এই রকম পরিস্থিতি ছিল না। ফলে তৃণমূল কংগ্রেসের মধ্যে এই মুহূর্তে ঠিক কি চলছে এবং তার ম্যানিফেস্টেশন, তার বহিঃপ্রকাশ কিভাবে হবে, সেটা প্রত্যেক দিন যেভাবে ঘটনাক্রম এগোচ্ছে সেটা বোঝা যাবে। আমাদের নজর অবশ্যই থাকবে সেদিকে। আপনার নজর থাক দৃষ্টিপাত লাইভে, কারণ এখানেই আমরা খবরের বিভিন্ন অন্তরালের খবর নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। জয় মাল্য, এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে দৃষ্টিপাত লাইভের দ্বিতীয় পর্বে। আবার ফিরিয়ে দিচ্ছি বেদান্তর কাছে। অরূপদার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে ওই একটা আলুর বস্তায় যদি পচা আলু থাকে, বোধহয় সব কটা আলুকে পচিয়ে দেয়, এইরকম একটা ব্যাপার। যে মানুষগুলো কাজ করে গেছেন তারা হয়তো কোনো না কোনোভাবে ওই তথাকথিত কম্পাউন্ডারদের জন্য গুরুত্ব পাননি, হয়তো আজকে সেই কারণেই এমন পরিস্থিতি। রাজ্যে যখন শাসক আছে তখন একজন স্ট্রং বিরোধী থাকাও বোধহয় ভীষণ প্রয়োজন। অসুখ সেরে উঠুক, একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ আমরা দেখতে পাই, এটুকুই চাইব। দৃষ্টিপাত লাইভের আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে প্রত্যেক দিন সোম থেকে শুক্র ঠিক রাত 9টায়। শুভরাত্রি। এক মহান দেশ, বৈচিত্র্যের মাঝেও ঐক্যের এক জীবন্ত উদাহরণ। 140